অডিও কথনে সবাইকে স্বাগতম। দীর্ঘ বিরতির পর আজকে আমি আরো একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। মাঝখানে আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম, খুব জ্বর ঠান্ডা কাশি গেল। এখনো হয়তো আমার ভয়েস শুনে একটু অন্যরকম মনে হতে পারে। দীর্ঘদিনের অসুস্থতার জন্য ভয়েসটা একটু অন্যরকম আসবে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্যে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আশাপূর্ণা দেবীর একটি উপন্যাসটির নাম হচ্ছে স্বর্গসিঁড়ি। উপন্যাসটি আমি দুইটি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি প্রথম পর্ব। না, বছর 7-8-এর বেশি বয়স তখন নয়। মায়ের হাত ধরে এসে দাঁড়িয়েছিল তিলু সেই ভগ্ন স্তূপের সামনে। কবেকার কোন এক বর্ষার অবিচ্ছিন্ন বৃষ্টি ধারায় নাকি ধসে পড়েছিল ওর সামনের অংশটা। ভেতর ঘরের উত্তর পূর্ব কোণের ছাদটাও খসে এসেছিল সেই প্রবল টানে। তদবধি ওই জানালা দরজার কপাট হারানো শুধু ফোকর সম্বলিত খানতিনেক দেয়ালের সামনে জমাট হয়ে পড়ে আছে বীরেশ্বর ঘোষালের ভিটের স্তূপ। অবশ্য সবটাই যে জমাট হয়ে আছে তা নয়। প্রথম দফায় বাছাই বাছাই আস্ত ইটগুলো এবং দ্বিতীয় ও তৃতীয় দফায় কোন ভাঙা ফাট ধরা আধলা ইটগুলো পড়শির গৃহ সংস্কারে আত্মনিয়োগ করেছে। জমাট হয়ে যা আছে সে হচ্ছে ঢিল পাটকেল আর রাবিশের বোঝা। তা সে সব কিছুই আর বোঝা যায় না এখন, কারণ সবটাই ঢাকা পড়ে গেছে আগাছার জঙ্গলে। সেই বর্ষার পর আরো অনেক অনেক বর্ষা এসেছে। শুকনো রুক্ষ ইট রাবিশের স্তূপ কাদায় জলে আর্দ্র হয়ে উঠেছে। ঝড়ে ধুলোয় উড়ে আসা নামহীন আগাছার বীজ আশ্রয় পেয়েছে এখানে সেখানে। আর আগাছার চরিত্র অনুযায়ী তারা সেই ইট পাটকেলের মধ্যে শেকড় চালিয়ে আর বালি চুনের থেকেই রস আহরণ করে করে সমস্তটা ঢেকে দিয়েছে সবুজের ঘন আস্তরণে। কিছু লতা গুল্ম, কিছু ঝোপঝাড়, আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে ওঠা দীর্ঘ সতেজ গাছগুলো। ভেতরের ঘরের ছাদের যে অংশটা সামনের দালানের টানে আত্মহারা হয়ে নেমে এসেছিল, ঘরটাকে চাঁদ সূর্যের সুযোগটা খানিক বেশি উপভোগ করতে দিয়ে সেখানেও অবস্থা একই। ঘরের মেঝের আর ছাতের মাথার সবুজ সমারোহে সেই চাঁদ সূর্যের সুযোগটাও অনেক দিন গেছে। শ্যাওলা আর আগাছার সম্মিলিত প্রচেষ্টায় অতগুলো ফোকর শুদ্ধ ঘরটাও অন্ধকার অন্ধকার। বুনো ঝোপঝাড়ের গন্ধ, বহু বর্ষায় পুষ্ট শ্যাওলার পুরু স্তরের গন্ধ, আর কেমন যেন পায়রা পায়রা চামচিকে চামচিকে গন্ধ সামনে দাঁড়ানো ছেলেটাকে ভয় বিহব্বল করে তুলেছিল। সেই বিহব্বল দৃষ্টি মায়ের মুখে মেলে সে অস্ফুট কণ্ঠে বলেছিল, হেই আমাদের বাড়ি। মা মৃদু স্বরের ওপর একটা প্রবল দৃঢ়তার জোর চাপিয়ে বলে উঠেছিল, হ্যাঁ, এই আমাদের বাড়ি। তোমার ঠাকুমার বিয়ে হয়েছিল এ বাড়িতে, তোমার বাবা জন্মেছেন এ বাড়িতে, আর অনেক অনেক দিন সংসার করে তোমার দাদু আর ঠাকুমা মারা গেছেন এ বাড়িতে। মনে মনে বলেছিল, হ্যাঁ, অনেক অনেক দিন। তার মতো ভাগ্য ছিল না শাশুড়ির। বোকা ছেলেটা বলেছিল, কেউ সারায়নি কেন? ওর মা সুরমা একটা নিঃশ্বাস চেপে বলেছিল, না, কেউ সারায়নি, এবার তুমি সারাবে। তিলু ওই ভয় আর দুঃখের সময়ও হেসে ফেলেছিল, আমি সারাবো? আমি পারি? আমার কি টাকা আছে? টাকা রোজগার করবে? সুরমা সেই আগের মতোই দৃঢ় সুরে বলেছিল, বড় হবে, মানুষ হবে, 10-এর একজন হবে, তখন করবে। বংশের মান গৌরবের ধারা থাকা চাই, বুঝলি তিলু? ভুঁইফোড়দের কেউ পোছে না, মানুষ বলে গণ্যই করে না। অতটুকু ছেলের এত কথা বোঝবার কথা নয়, তবু বলেছিল সুরমা। হয়তো ছেলেকে উপলক্ষ করে নিজেকেই বলেছিল। ত্রিগুণেশ্বরকেও বহুবার এ কথা বলেছিল সুরমা। বংশের মান মর্যাদার ধারা বজায় না থাকলে কেউ পোছে না। ছেলে মানুষ বউ তবুও বলেছিল। উঠোনে বসতে বলতো, সব টাকা যাতে তাতে খরচ করে ফেলো, ঠাকুরদার ভিটেটা একটু সারাও না। কেন যে ওর মনে এই ইচ্ছেটা বাসা বেঁধেছিল কে জানে।
হয়তো সেই কোণে বউ বেলায় যখন একবার ত্রিগুণেশ্বর ওকে দেশের কালি দেখাতে নিয়ে এসেছিল আর নিজেদের ঘরবাড়ির অভাবে জ্ঞাতিদের বাড়িতে উঠতে হয়েছিল, তখনকার সেই ছোট হয়ে থাকার যে অনুভূতিটা মনের মধ্যে গভীর দাগ কেটেছিল, ওটা তারই প্রতিক্রিয়া। জ্ঞাতিদের ব্যবহারে অবশ্য দোষ ছিল না কিছু, যত্নের ত্রুটি করেনি তারা, কিন্তু নিজেদের জায়গা নেই তাই পরের বাড়িতে উঠতে হলো, এটা বড় মর্মান্তিক লেগেছিল সুরমার। এই একটা দোষ সুরমার, সব জিনিসটা বড় সিরিয়াস করে ধরে। আর ত্রিগুণেশ্বর ঠিক তার বিপরীত, জগতের কোনো কিছুই যেন তার কাছে সিরিয়াস নয়। বিছানায় পড়ে পড়ে ভুগতে হয়েছে যখন, তখনও যন্ত্রণার সময় ছটফট না করে বলেছে, ওরে বাবা প্রাণ পাখি আমার, তোর খাঁচাটা কি বজ্রের বাবা, তাই ভাঙতে পারছিস না? একসঙ্গে লাগা একবার, যত জোর আছে সর্বশক্তি প্রয়োগ করে ভেঙে উড়ে পালা বাবা, শিক ঠোকরানোর যন্ত্রণায় বড় বেজার ধরাচ্ছে। সুরমা বেশি সময় স্তব্ধ হয়েই থাকত। একাধ সময় ক্ষুব্ধ স্বরে বলতো, নিজের কথাটাই ভাবছ? পাখিকে সাধছ উড়ে যেতে? আমার কথা থাক, তিলুর কথাটাও তো ভাবছ না একবার। ত্রিগুণেশ্বর যন্ত্রণার জায়গাটা চেপে ধরে মুখ কুঁচকে বলতো, আরে বাবা, ভাবা ভাবির মালিক কি আমি? না আমি বললেই সে শুনবে। সে আশ্বাস থাকলে খাঁচার দরজা আঁকড়ে পড়ে থাকার প্রহসনটা না হয় করাই যেত। নিজের কথাই ভাবছি শুধু, তোমাদের কথা ভাবছি না। এটা তোমার ভুল ধারণা সুরমা। ভাবছি, খুব ভাবছি। বাকি এত বড় জীবনটা তুমি কি দিয়ে ভাত খাবে তা ভেবে ভেবে কাতর হয়ে যাচ্ছি আমি। তুমি যদি রাজি থাকো তো একটা স্ট্যাম্প কাগজ আনো, লিখে দিয়ে যাই তুমি আমার অভিপ্রায় বা অভিলাষে তোমার শুভ্র বৈধব্যের অঙ্গে আমিষের রক্তিমা লাগাতে বাধ্য হচ্ছ। কোনো বেটা বেটিরা আর নিন্দে করতে পারবে না তাহলে। সুরমা রাগ করে উঠে যেত, তবু ওই ধরনের কথাই বলতো ত্রিগুণা। মারা যাবার দিনও বলেছিল। জ্ঞান তো টনটনে ছিল শেষ অবধি। শেষের দিকে যন্ত্রণায় মুখটা প্রায় যখন বিকৃতই হয়ে গেছে, তখন বিছানার চাদরের কোণটা মুঠোয় চেপে দলা পাকাতে পাকাতে বলেছিল, বাড়িটার বোধ হয় মাস 2 ভাড়া দেয়া হয়নি। এক কাজ করো, যে কটা টেবিল চেয়ার আলমারি দেরাজ আছে বাড়িওয়ালাকে দিয়ে বিক্রি করিয়ে ওর ধারটা শোধ করে বাকি টাকা কটা নিয়ে নিবারণপুরেই চলে যেও। সুরমা দেখতে পাচ্ছিল ত্রিগুণেশ্বরের চোখের তারা নিষ্প্রভ হয়ে আসছে, তবু দুর্জয় অভিমানে বলে উঠেছিল, সেখানে গিয়ে কার গোয়ালে আশ্রয় নেব সেটাও বলে যাও তাহলে, স্বামীর কর্তব্য করো। ত্রিগুণেশ্বর হেসে উঠেছিল। হয়তো সেই হাসির দমকেই তার সেই খাঁচার দরজাটা আর একটু ছোট হয়ে গিয়েছিল। তবু সেই হাসি বিকৃত মুখে বলেছিল, জানি না কার গোয়ালে বাড়তি জায়গা আছে, খুঁজে নিও, তবু সেখানে গেলে হয়তো টিকে যাবে। কলকাতার ফুটপাথে নামলে স্রেফ 3 দিনেই হাওয়া। বীরেশ্বরের নাতি ত্রিলোকেশ্বরের নাম সংসার থেকে হারিয়ে যাবে। থাক, চুপ করো, আমাদের কথা নিয়ে ভেবে আর কষ্ট পেও না, বলেছিল সুরমা স্থির স্বরে। হয়তো ভেঙে পড়বে না এই প্রতিজ্ঞায়। বুকটা পেটটা কুইয়ে মুখটা আরো বিকৃত করে বলেছিল ত্রিগুণেশ্বর, ভাবছি কি আর সাধে বাবা? একটা কিছু না ভাবা পর্যন্ত জমেও যে নিচ্ছে না। ভাবনার শেষ হয়েছিল কিনা কে জানে, আর কথা বলেনি ত্রিগুণেশ্বর। খানিক পরেই জমে নিয়ে চলে গিয়েছিল তাকে। স্বামীর শোকে কাতর হলো না সুরমা, স্বামীর ওপর অভিমানে পাথর হয়েই রইল। ওর মনে হলো স্বামী চিরদিন চপলতার অভিনয় করে দায়িত্ব এড়িয়ে গিয়েছে। যা রোজগার করেছে তার বেশি ব্যয় করেছে, স্ত্রী পুত্রের কথা ভাবেনি, সুরমার কোনো সৎ পরামর্শে কান দেয়নি, আর মরণকালে সত্যবদ্ধ করিয়ে বেঁধে রেখে যেতে চেয়েছে। সুরমা সত্য করেনি, সুরমা যা খুশি তাই করবে, সুরমা যাবে না নিবারণপুর। কিন্তু শেষ অবধি সে বিদ্রোহ রইল না। পরলোকগতের পরামর্শ মতোই কাজ করতে বাধ্য হলো। বাধ্য আর কিছুর জন্য নয়, যা খুশি করবার তার সাধ্য নেই বলে।
সাধ্য নেই। অতএব একদিন ভোরের গাড়িতে রওনা দিয়ে বেলা 10টা নাগাদ ছেলের হাত ধরে নিবারণপুরে এসে দাঁড়ালো। দেশটা তখন রোদে ঝাঁ ঝাঁ করছে, আর সমস্ত দেশটার প্রাণ পাখি রেলের কৌটোয় চড়ে ডেলি প্যাসেঞ্জারি করতে যাওয়ায় যেন শূন্য খাঁ খাঁ করছে। সুরমার মনে হলো গ্রামের এই চেহারাটা যেন তারই মনের প্রতীক। কঠোর ব্রতের সংকল্প গ্রহণ করলো সুরমা সেই খাঁ খাঁ করা গ্রামের পথে দাঁড়িয়ে। প্রতিজ্ঞা করলো ছেলেকে সে মানুষ করবে, 10-এর একজন করবে, সিরিয়াস করে গড়ে তুলবে। বাপের মতো যেন না হয় সুরমার ছেলে। কিন্তু আপাতত উঠতেই হলো সেই জ্ঞাতিদের গোহালেই, নেহাতি গোহালে না হোক বার দালানে। জ্ঞাতি খুড়শাশুড়ি বললেন, সেটাই ভালো বৌমা, ও তবু একটু ছাড়া ছাড়া রইলে, এতে তোমারও স্বস্তি আমারও স্বস্তি। সুরমা এস্ত চোখে বলল, এদিকে কোনো ভয় নেই তো? খুড়শাশুড়ি হা হা করে উঠলেন, সে কি, যেখানে ভয় আছে সেখানে কি আমি তোমায় রাখতে পারি? কি করব মা, আমার বউটিও তো ভালো নয়, হিংসের রাজা, আলাদা আলাদা থাকাই ভালো। সুরমা অবাক হয়ে ভাবল, সুরমাকে হিংসে করতে পারে এমন দুঃখী জগতে কে আছে? কিছু বলল না। ভাবলো হয়তো সাপে বর, এই বৈধব্য আর দারিদ্র নিয়ে কার অন্তরেই বা গিয়ে দাঁড়াতে ভালো লাগতো। কিন্তু তখনও সুরমা আলাদা আলাদা কথার সম্যক অর্থ গ্রহণ করতে পারেনি। পারল পরদিন সকালে সে যখন তিলুকে নিয়ে পড়াতে বসেছে, খুড়তুতো যা বিনা পানি এসে দাঁড়িয়ে সুরমার একদিনে সাজানো গৃহসজ্জার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে বলে উঠল, সকালবেলা ছেলে পড়াতে বসেছ, উনুনে আগুন দেবে না? বয়সে কে বড় সে হিসেব ঠিক না হওয়ায় বোধহয় দিদি সম্বোধনটা করল না। সুরমার খেয়ালে সে প্রশ্নও এলো না। সুরমা ওর অভিনব প্রশ্নের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। গতকাল দুবেলায় ওরা খাইয়েছিল তাদের দুটো মানুষকে। অবশ্য যদি তিলুকে একটা আস্ত মানুষ ধরা হয় তো দুটো। যাই হোক, দুটো থালা তো বটে। সুরমাকে পাথরের থালায় ভাত বেড়ে দিয়ে খুড়শাশুড়ি অভয়া চোখের জলে ভেসে বলেছিলেন, আমার কপালে এত শাস্তিও ছিল মা, সেই করে বেলায় ভাত বেড়ে দিয়েছিলাম মাছের লেজা পায়েস দিয়ে, আর এই। কান্না সুরমার বেশি আসে না, তবু এই স্নেহের প্রাণটুকু তাকে অভিভূত করেছিল, চোখে জল এনে দিয়েছিল। ভেবেছিল স্বামী মৃত্যুকালে বুঝে সুঝেই তাকে ঠিক জায়গা চিনিয়ে দিয়েছিল। এই দরদের আশ্রয়টুকুতে পড়ে থেকে নিশ্চিন্ত হয়ে ছেলেটাকে মানুষ করে তুলতে পারবে। ঘুচে গেল নিশ্চিন্ততা। দরদের আশ্রয় থেকে প্রশ্ন উঠল, সকালবেলা তুমি বাজে কাজে মত্ত যে উনুনে আগুন দেবে না? শান্তিটা কি বড় বেশি বুকে বেজেছিল অভয়ার, তাই অভয় মূর্তিটা সম্বরণ করে নিলেন তিনি? পাথরের থালায় ভাত বাড়া থেকে অব্যাহতি নিলেন। কিন্তু সুরমাও নিজেকে সম্বরণ করে নিতে জানে, মুহূর্তেই নেয়। ছেলের সামনের বইটায় একটা হাত রেখে পাতাকে উড়ে এলোমেলো হতে না দিয়ে বলে, তারা কি, কেউ তো অফিস স্কুল যাচ্ছে না। বিনা পানি তবুও নড়ে না, এদিক ওদিক তাকায়, তারপর বলে, তা না হয় না গেল, বাচ্চা ছেলেটা দেরি করে রাঁধলে, তা কই তোমার উনুন টুনুন কই? সুরমা সংক্ষেপে বলে, স্টোভ আছে। হ্যাঁ, ভালো একটা স্টোভ তার আছে। রুগ্ন ত্রিগুণেশ্বরের নানাবিধ পথ্যের জন্য কিনতে বাধ্য হয়েছিল বেশি দাম দিয়ে। বিনা কিন্তু তাতে খুব একটা আশ্বাস পায় না, বলে, স্টোভে আবার পুরো রান্না রাঁধবে নাকি? সুরমা বইয়ে চোখ রেখে বলল, পুরোটা তো খুব একটা কিছু নয়। বিনা পানি এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি বলে, তা সত্যি, 1.5খানাই তো মানুষ। কি বলবো ভাই, আমার শাশুড়িটি একেবারে কিপ্টের হাড়। নইলে দেখলাম তো কাল তোমাদের খাওয়া পাখির আহার, এর জন্য আবার আলাদা একটা পত্তন কেন? তা বলবে কে? সুরমা অদ্ভুত একটা বিস্ময়ে কৌতুকে হাঁ হয়ে চেয়ে থাকে, আর বুঝতে পেরে যায় রীতিমতো একটা মজার জায়গায় এসে পড়েছে সে। কিন্তু মজা নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই। তাই আবার ছেলের দিকে তাকিয়ে বলে,
ছেলে মানুষ, বড়দের কথা শুনছো কেন? পড়ায় মন দাও, পড়ায় মন দাও, পড়ায় মন দাও। মার মুখ থেকে এছাড়া আর কোনো কথা শুনেছে বলে মনে পড়ে না তিলুর। হ্যাঁ, আর দু একটা কথা শুনেছে। মনে রেখো, তোমায় মানুষ হতে হবে। নিজের বাড়ি সারিয়ে তুলে পরের বাড়িতে থাকার লজ্জা মুছতে হবে। হ্যাঁ, ওইটুকু পর্যন্ত এই চিন্তার সীমানা ছিল সুরমার। মানুষ হওয়ার জন্য ওর থেকে আর খুব বেশি একটা দায় চাপায়নি ছেলের ওপর। কিন্তু সেই দায়ই তিলুর ওপর একটা হিমালয়ের ভার হয়ে রইল সারা জীবন। তবু যে জীবনটায় মা ছিল, ভারের মধ্যেও নির্ভয় ছিল। মার হাতটা চেপে ধরতে পারলেই যেন ভয় কেটে যাবে। সেই দিনই ছেলেকে সঙ্গে করে সেই ভাঙা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল সুরমা। স্টোভে শুধু একটু ভাত আর আলু সিদ্ধ করে খেয়ে নিয়ে বলেছিল, চল একটা জিনিস দেখাবো। জিনিস দেখার আশায় উৎফুল্ল তিলু মাকে এই ভাঙা বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে অবাক হয়ে শুধিয়েছিল, এখানে কি? এই তো, এই দেখাতেই তো নিয়ে এসেছি, এই আমাদের বাড়ি। ভারটা কিন্তু সেদিন বিশেষ চেপে বসেনি। মা যতই সত্যবদ্ধ করিয়ে নিক আর তার মুখ যতই কঠিন হয়ে উঠুক, তিলুর মন ছিল একটা অভিনব বস্তুর দিকে। ভাঙা স্তূপের মধ্যে একটা লোহার আংটা পড়েছিল, সেইটাই ছিল তার লক্ষ্যস্থল। হয়তো ওই আংটাটা কোনো দরজা বা জানালার অথবা ছাদের সিলিং এর লেপের চালি টাঙাবার জন্য যে আংটা ঝুলিয়ে রাখা হয় ছাদ তৈরির সময়, সেটাই। তিলু অনেক ধুলো ঘেটে অনেক খোয়াখন্দ ডিঙিয়ে নিয়ে এসেছিল সেটা। এই স্তূপটা একটা পরম রহস্যের রূপ নিয়ে ফুটে উঠতে পারত। কলকাতায় এক খাঁচায় থাকা বন্দি পাখির হঠাৎ মুক্তি পাওয়া মনের কাছে। কিন্তু সুরমা যে সেই বাতাসের স্পর্শ পেতে না পেতেই মুঠোয় চেপে ধরেছে পাখিটাকে। সত্যবন্দি মুঠো, শপথের মুঠো। অভয়া নিজে বললেন না, বলালেন এক প্রতিবেশীকে দিয়ে। তিনি প্রথম কথা পারলেন অবশ্য ত্রিগুণেশ্বরের মৃত্যু নিয়ে। বললেন, অমন ছেলে এই তল্লাটে আর ছিল না। কলকাতায় চলে যেতে সকলের বুকে বেজেছিল, কিন্তু করবেই বা কি? মরুঞ্চে মায়ের বুড়ো বয়সের ছেলে, আহা হা, সে কি পারে ওই ভাঙা বাড়িতে একা পড়ে থেকে নিজের হাত পুড়িয়ে রেঁধে খেয়ে স্কুলের পড়া করতে? সুরমার ইচ্ছে হলো বলে, দেশশুদ্ধ লোকের যদি এতই বুকে বেজেছিল, তো একটা স্কুলের ছেলের এক মুঠো ভাত কেউ দিতে পারলো না। কিন্তু বলল না। কথা সে চিরকালই কম কয়। যা কথা সে ওই ছেলের সঙ্গেই। যাক, পরলোকগত ত্রিগুণেশ্বরের গুণ বর্ণনা তো প্রধান উদ্দেশ্য নয়। আসল কথা পারেন ভদ্রমহিলা। হ্যাঁ গা, বিধবা মানুষ স্টোভে খাচ্ছ তা নয় বেশ করছো, কিন্তু কতদিন ওভাবে খাবে? আলু ভাতে ভাত খেতে হলেও তো চাল লাগে, আলু লাগে, একটু নুন লঙ্কাও লাগে। তাছাড়া তুমি কিন্তু আর দুবেলা ভাত খাবে না। সুরমা শান্তস্বরে বলে, তা আমায় কি করতে বলছেন? প্রতিবেশিনীর ভুরু কুঁচকে উঠল। বললেন, আমি আর কি করতে বলবো? তোমাকেই শুধুচ্ছি, কি করবে ঠিক করেছ? ঠিক এখনো কিছু করিনি। হো মা, আর কবে করবে? এই তো আজ 10-12 দিন হয়ে গেল এসেছ। সুরমা এই অকারণ মুরব্বিয়ানায় বিরক্ত হয়ে বলে, অবস্থা তো দেখছেনই, ঠিক করা পথ কোন দিকে কেউ তাও দেখিয়ে দিচ্ছে না। মহিলা নিজের খাতে প্রসঙ্গ এসে পড়ায় হৃষ্টচিত্তে বললেন, তা সেই কথাই তো বলছি মা, কিন্তু তোমার মেজাজখানি যে এখনো একেবারে খাস কলকাতার মতো। এখন কি আর মেজাজ দেখাবার দিন আছে বাচ্চা? এখন কেবল নত, সবাইয়ের কাছে নত হয়ে থাকতে হবে। সুরমা নত হয় কিনা কে জানে, এই অকারণ নিষ্ঠুরতার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রতিবেশিনী শেষ কথায় আসেন, মল্লিকদের তো এখনো এই নিবারণপুরে জমজমাট সংসার। সমগ্র সংসার এখানে, পুরুষ ছেলেরাই যায় এদিক ওদিক, তা 12 মাস আসে যায়। তা মল্লিক গিন্নি তোমার কথা শুধুচ্ছিল, বলছিল ভাত দেবার তো কেউ নেই, আমার এখানে যদি রান্নাঘরের ভাতটা নেয়, হেসে খেলে ছেলে মানুষ করে নিতে পারে। না, তীব্র একটা প্রতিবাদ করে উঠেছিল সুরমা। করল, কিন্তু এইভাবে? প্রতিবেশিনী কালী মুখে উঠে যেতে যেতে বললেন,
জানতাম, বলেও ছিলাম তোমার খুড়শাশুড়িকে। তা সেই হলো আমার গাল বাড়িয়ে চড় খাওয়া। তা এত যখন জোর ভেতরে, তখন কোমরের বল আছে? লোক দেখিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেলেন তিনি। সুরমা বসে রইল স্তব্ধ হয়ে। ভাবলো আমার কি অন্যায় হলো? অযাচিত এই প্রস্তাবকে ঈশ্বরের দান বলে গ্রহণ করা উচিত ছিল। কিন্তু রাধুনির ছেলে পরিচয় নিয়ে মানুষ হবে তিলু। তাহলে এই নিবারণপুরে প্রাসাদ তুললে আর 10 আঙ্গুলে 10টা হীরের আংটি পরে বেড়ালেও জীবনে কি কোনো প্রতিষ্ঠা পাবে? সবাই বলবে আঙ্গুল ফুলে কলা গাছ। না, ও পরিচয়ের কলঙ্ক নিয়ে মানুষ হবে না তিলু। সারাদিন ভাবলো। ভেবে ভেবে সন্ধ্যার দিকে সোজাসুজি গিয়ে দাঁড়ালো বিনা পানির বরের কাছে। স্পষ্ট গলায় বলল, আচ্ছা, আপনাদের এই ঠাকুর দালানটা তো পড়েই আছে, পুজো টুজো হয় না, ওটাকে কোনো সৎ কাজে লাগালে আপনার কোনো আপত্তি আছে? সে বেচারা থতমত খেয়ে তোতলায়। ঠিক এরকম প্রস্তাব যে কখনো আসতে পারে এ ধারণা তার ছিল না, কাজেই উত্তরও প্রস্তুত ছিল না। সুরমা বলে, ভাবছি এখানে তো মেয়েদের কোনো স্কুল নেই, একেবারে বর্ণ পরিচয় ক্লাস থেকে একটা স্কুলের চেষ্টা করতে চাইলে ঠাকুর দালানটা কি আপনি দেবেন? বিনা পানি কাছে থাকলে উত্তর দেয়া সহজ হতো, নিদেন পক্ষে না বলতেও তো পারত। কিন্তু সুরমা ধরেছে একেবারে বাড়ির বাইরে, বিমলেশ্বর যখন বাগান দেখছিল। তা কথাটা এমন যে না দেব না বলাও যায় না। তবু বিমল বলল, তা স্কুলটা করবে কে? সুরমা একটু হেসে বলেছিল, ধরুন আমি। প্রথম প্রথম শুধু একটা হাসির হুল্লোড় উঠল। গ্রামের সব মা পিসিমা বাড়ির মেয়েদের বলতে শুরু করলেন, বাড়িতে ভিড় করছিস কেন, যা না, স্কুল খোলা হয়েছে, যা সেখানে। কিন্তু কে জানে কোন অদ্ভুত চক্রে ক্রমশ দেখা গেল বিমলেশ্বরের ঠাকুর দালান জমজমাট হয়ে উঠছে। কুচি কুচি মেয়েগুলোর সঙ্গে কিছু কিছু বড় মেয়েও আসছে। বয়সেই বড়, বর্ণ পরিচয়ের সঙ্গে পরিচয় ঘটাবার সুযোগ তো আর হয়নি। মল্লিকদের বাড়ির একটি বউও শতপ্রবৃত্ত হয়ে এলো পড়াতে। মেয়ে আছে, ছোট ছোট ছেলেও আছে। 40-50টা ছেলেতে মেয়েতে 1 টাকা করে মাইনে। অবশ্য সবাই মাসে মাসে মাইনে দেয় না, তবু ওর থেকেই একরকম করে চলে যায় সুরমার। ওর থেকেই স্কুলের মাদুর কেনে, খাবার জলের জ্বালা কেনে, ঝাঁটা কেনে, আর সে ঝাঁটা নাড়বার জন্য একটা লোকও জোগাড় করে ফেলে। তা মাইনে অবশ্যই নেয় না বুড়ি, টাকাটা শিখেটা কখনো। বলে ঠাকুর দালানে দুঃখোৎসব হতো, কত কাজকর্ম করতাম, বাবুদের অনেক খেয়েছি। এখন দুর্গা পুজো না হোক, মা সরস্বতীর পুজোটা তো হচ্ছে, একটু ধুলো ঝেঁটিয়ে দিয়ে যাব, সে তো পুণ্যি। অভয় অবশ্য ছেলের এই উদারতায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, মায়াবিনী তোকে তুক করলে নাকি, তাই এক কথায় সত্য দিয়ে দিলি? এই বাড়ির একখানা ঘর দখল করে আছে আবার। বিমল অপ্রস্তুত ভাবে বলে, এর আবার সত্য ছাড়া কি, ভালো কাজই তো হবে। হোক, তোর মাইনের টাকাগুলো কেউ নিয়ে গিয়ে ভিকিরি ফকিরকে বিলিয়ে দিক না, ভালো কাজ হবে, দিবি তাই? আহা, সে আরে, এতে দেখো পাড়ার মেয়েগুলো অ আ ক খ তো শেখা হবে, কিচ্ছু হচ্ছিল না। হ্যাঁ, বুঝেছি, তোকে একেবারে মন্ত্রপুত করেছে, নইলে আর আমাকে বৌমাকে ডিঙিয়ে একলা দেখা করে তোর সঙ্গে? এটা কিরকম সভ্যতা সহবত? বিমল হেসে ফেলে বলেছিল, বোধহয় ধারণা ছিল তোমাদের সামনাসামনি ব্যাপারটা কেচে যাবে। বোধহয় আবার কি, নিশ্চয়। তুমি আবার ধর্মজ্ঞানের ছেলে, মা বেঁচে থাকতে মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করলে। বিমল হাসে, বেঁচে থাকতেই তো করা ভালো মা, মরলে চিতায় মঠ দিয়ে কি লাভ? ওইটুকুতেই তরে গিয়েছিল। চালাক মেয়ে বিনা পানির গুপ্ত পরামর্শের ফলেই হয়েছিল ব্যাপারটা, বিমলেশ্বরের ধর্মজ্ঞানে নয়। বিনা পানিই বলেছিল, এক কাজ করো, শাশুড়ি ঠাকুরনের নামে করে দাও স্কুলটা, তাহলে আর ট্যাফও করতে পারবে না। তাই স্থির হয়ে গেল। একটা মোটা পিচ বোর্ডের উপর পেন্সিলের তলা লাল কালিতে ডুবিয়ে মোটা মোটা করে লিখে ফেলেছিল সুরমা, অভয়া বালিকা বিদ্যালয়।
ঝুলিয়ে দিয়েছিল সেটা দরজার শিকলের মাথায়। স্কুল চলতে লাগলো। তিলু মাস্টারনির ছেলে পরিচয়ে মানুষ হতে লাগলো নিবারণপুরে। প্রথম প্রথম অবশ্য সে পরিচয়টাকে কেউ রাধুনির ছেলের চাইতে কিছু উচ্চ পদ দেয়নি, বরং ব্যঙ্গ রসাশ্রিত করে উচ্চারণ করত সবাই। কিন্তু দ্রুত দৃষ্টিভঙ্গি বদলালো। মেয়েদের অন্তত একটা প্রাথমিক স্কুল যে নিতান্ত প্রয়োজন ছিল, এটা তারাই স্বীকার করলো যারা একদিন হেসেছিল। সুরমা বেঁচে থাকতেই পিচবোর্ডের সাইনবোর্ড বদলে কাঠের সাইনবোর্ড হলো। মাইনে করা দুজন গুরুমাও এলেন। সে স্কুল রয়েছে এখনো, কিন্তু সুরমা আর কতদিন রইল তারপর? সুরমা 14 বছরের তিলুকে সমস্ত পৃথিবীর মুখোমুখি একলা দাঁড় করিয়ে রেখে পৃথিবী থেকে বিদায় নিল। শুধু মরণকালে গেরোটা আরো কষে গেল। মনে রেখো বাবা, পিতৃভিটে উদ্ধার করে তুমি গিয়ে সেখানে বাস করছো, এ না দেখলে আমার গতি হবে না। আর আমার হাতে গড়া স্কুলটা, ওর অবশ্যই এখন হিতৈষী জুটেছে, দাঁড়িয়ে গেছে, তবু দেখিস মাঝে মাঝে। আর কথা বলতে পারেনি, কষ্ট হয়েছিল। কদিন পরেই মারা গেল সুরমা। মার সৎকার করে যখন ফিরল তিলু, তখন গোধূলির সোনা পুড়ে গিয়ে আকাশেও যেন চিতা জ্বলছে। সেই চিতার নিচে দূর থেকে দেখা যাচ্ছে তাদের ভাঙা বাড়ির পেছনের দিকে দোতলা কাঠের দেয়াল। চিলের ছাদ থেকে টান ধরে ঢালু হয়ে নেমে এসেছে। তিলু থমকে দাঁড়ালো, হাত জোড় করলো না, মনে মনে মাকে যেন প্রণাম করলো। তারপর কে জানে কি সংকল্প মন্ত্র পাঠ করলো। যারা সঙ্গে আসছিল তারা বলল, কিরে তিলু, দাঁড়িয়ে পড়লি যে, আর হাঁটতে পারছিস না? তিলু বলল, না, চলো। পরের বছর তিলু ম্যাট্রিক পাশ করলো। বিমলে স্কুলের আয় থেকে কেটে কুটে গুছিয়ে ঘটিয়ে দিতে পারলো। জীবনের এই পরম বন্ধুর চরণে মনে মনে প্রণাম করে তিলু পরীক্ষা দিতে গেল। পাশও করলো। কিন্তু সেই তার পরম বন্ধু কি তিলুর জীবনে একসময় পরম শত্রুতা সাধন করলো না? বললে হয়তো খারাপ, তবু বলেছিল একজন। তিলুর সেই ছোট্ট বয়সের এক ছোট্ট বন্ধু, তিলুর শূন্য প্রাণের দুঃখের সামান্য একটু ভাগিদার। তারও মা নেই, বাপ নেই, পাড়ারই একজনের ভাগ্নি। ম্যাট্রিক পাশের খবর বার হবার পরেই যেদিন বিমল পরম প্রসন্নতায় হৃষ্ট মুখ নিয়ে বলেছিল, তিলু, কাল তুই একটু ভোরে ভোরে উঠবি, আমার সঙ্গে নিয়ে যাব তোকে। সেদিন কেন কে জানে কি এক অজানা আশঙ্কায় তিলুর বুকটা দমে গিয়েছিল। এ আদেশের মানে বুঝতে পারেনি, তাই অবোধ মন নিয়ে কথাটা পেরেছিল তার দুঃখ ভাগিনীর কাছে। সে কিন্তু সঙ্গে সঙ্গে বলে উঠল, কেন, বিমল কাকার সঙ্গে আবার যাবার কি দরকার পড়ল? এক্ষুনি একটা ডেলি প্যাসেঞ্জারের চাকরি করিয়ে দেবে নাকি? চমকে উঠল তিলু। হ্যাঁ, তাই নয় তো? শুনে পর্যন্ত আকাশ পাতাল ভেবেছে, কিচ্ছুতেই বুঝতে পারেনি কি হতে পারে। খবর না বেরোনো পর্যন্ত তো কলেজেও ভর্তি হওয়া যাবে না। কিন্তু উমিটা যেন কি, তার চাইতে কমপক্ষে 3-4 বছরের ছোট সে, ঝপ করে বলে ফেললো কথাটা। কিন্তু না না, তাই কি সম্ভব? বিমল কাকা কি জানেন না, ছেলেকে মানুষ করে তোলার কি দুরন্ত বাসনা ছিল সুরমার, কতখানি উচ্চ আশা ছিল তার। আলো জ্বালবার পয়সার অভাবে রাস্তার গ্যাসের আলোয় পড়ে কে শেষ পর্যন্ত জজ হয়েছিল, সে গল্প করেছে মা তার কাছে। গল্প করেছে পাঠ জীবনে পাঠ্যপুস্তকের অভাবে অন্য ছেলের বই নকল করে নিয়ে পড়ালেখা চালিয়ে দশপূজ্য দশমান্য মানুষ হয়েছে। বলেছে পয়সার অভাবে পড়া হলো না, এ হচ্ছে একটা বাজে ওজর, বুদ্ধি আর চেষ্টায় এই থাকলেই হবে। সুরমার ছেলে কালে জজ ম্যাজিস্ট্রেট হবে, এ নিয়ে কত ঠাট্টা তামাশা করেছে অভয়া। বিমল ভুলে যাবে সে কথা? তাই উমার কথার প্রতিবাদ করে ওঠে সে, ধ্যাত, চাকরিতে ঢুকিয়ে দেবেন কি? না দিলেই মঙ্গল। পাকা পাকা কথাওয়ালা মেয়েটা গিন্নিদের মতো মুখভঙ্গি করে বলে, তবে বিশ্বাস নেই, ওরা চাকরিটাই বোঝে। দেখো, এ গায়ে যারা পড়ে আছে, কে কটা বিএ এমএ পাস, যারা পাশের মর্ম বুঝেছে তারা এখান থেকে সরে পড়েছে। তুই এত কথা জানলি কি করে? দুশ্চিন্তার মধ্যেও হেসে ফেলেছিল তিলু। উমা গম্ভীর ভাবে বলেছিল, জানবার জন্য কি আর হাত পা লাগে?
দেখে দেখেই শেখে, শুনে শুনেই জানে। তোমার মতন আর চোখ কান বোঝা কে আছে? তা উমার কথা এক হিসেবে সত্যি বৈকি। তিলু এক ধরনের চোখ কান বোঝা। কে কি ভেবে কথা বলছে তা বোঝবার ক্ষমতা তিলুর নেই। তাই বিমলের ওই ভোরে ওঠার আদেশকে সে উমার মতন নিশ্চিত সন্দেহের চোখে দেখতে পারেনি। ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, কাল কলকাতায় কি কাকা? বিমল প্রসন্ন হাস্যে বলেছিল, এখন থেকে ফাঁস করব কেন, দেখবি। তবু মরিয়া হয়ে বলে ফেলেছিল, আমায় কিছু করতে হবে? আরে বাবা, তোর যে কৌতূহল অসীম, ব্যস্ত হচ্ছিস কেন? তোর যাতে চিরকালের ভালো হয় তাই করব। চিরকালের ভালো? তিলু আশায় উদ্বেল হয়ে উঠেছিল। তাহলে নিশ্চয়ই কোনো ভালো কলেজে ভর্তির চেষ্টা করতে নিয়ে যাচ্ছেন বিমল কাকা। নিশ্চয়ই চেনা আছে, বলবেন তাদের। আমার ভাইপো ফেল হবার ছেলে নয় মশাই, ফার্স্ট ডিভিশনেই পাশ হবে। নিয়ে নিন নিয়ে নিন, ছেলেটার বড় পড়ার ঝোঁক। কিন্তু সেই নির্বোধের উদ্বেল আশা ঘুচতে বেশি দেরি হলো না। কলকাতায় পা দিয়েই তিলু বুঝলো উমার আশঙ্কাই সত্যি। কাকা তাকে তার এক বন্ধুর অফিসে নিয়ে এসে তুলেছেন। তিলুকে নিয়ে তিনি বন্ধু সমভিব্যাহারে বড়বাবুর ঘরে যান। হাসি মুখে কথার আদান প্রদান হয় এবং তিনটে বাঘা বাঘা লোক তার সামনে একটা ফর্ম ফেলে দিয়ে বলে, নাও এইখানটা সাইন করো। তিলু যেন মন্ত্রাহত। তিলু যেন ছায়া পুতুল, নড়ছে চলছে, কথা বলছে, অথচ জ্ঞান নেই। তিলু কি চেঁচিয়ে উঠবে? বলবে, কেন কেন আমি সাইন করব, আমি পড়ব। তিলুর সমস্ত অন্তরাত্মা চেঁচায়, কিন্তু তিলু কলের পুতুলের মতো নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর বসায়। কাকার বিশ্বাসঘাতকতায় এই মুহূর্তে সমস্ত পৃথিবী অর্থহীন হয়ে যায় তার কাছে। তার সমস্ত অনুপরমাণু থেকে আর্তনাদ ওঠে, কাকা এই করলেন? কাকা সত্যি এটা করলেন? আমাকে ঠকিয়ে এনে? কিন্তু সত্যি কি বিমলকে এই অপবাদ দেয়া যায়? সত্যি কি বিমলেশ্বর ঘোষাল বিশ্বাসঘাতক? সত্যি কি সে কোনো এক কুটিল সিদ্ধান্ত নিয়ে এই বেওয়ারিশ ছেলেটাকে ভুলিয়ে এনে তার ইহকাল পরকালের মূলে কোপ বসাতে চেয়েছিল? না, মোটেই তা নয়। বিমলেশ্বর লোক খারাপ নয়। সে শুধু নিজের মতো করে ভেবেছিল, নিজের দৃষ্টি দিয়ে বিচার করেছিল, নিজের বুদ্ধির ওজনে ছেলেটার হিত করতে চেয়েছিল। আর কিছু না বলে যে এনেছিল ওকে, সে কেবলমাত্র আকস্মিক আনন্দ দেবার জন্য। ভেবেছিল ছেলে মানুষ, কানা করার সম্বল নেই, হঠাৎ একটা 70 টাকার চাকরি পেয়ে আহ্লাদে দিশেহারা হয়ে যাবে। বন্ধুর অফিসের ওই চাকরিটা খালি থাকার খবর শুনে অবধি কম হাঁটাহাঁটি করেছে সে। টিফিনের ঘন্টায় খাওয়া মুলতুবি করে ওখানে গিয়ে বড়বাবুর সঙ্গে দেখা করেছে আর হাত কচলেছে। তাই না তার মুখে অমন পরম পরিতৃপ্তির মসৃণতা। কুটিল উদ্দেশ্য সাধন করে এমন পবিত্র পবিত্র মুখ থাকে না মানুষের। সেই মুখ দেখেই তো আর বিদ্রোহ করার শক্তি খুঁজে পায়নি তিলু। কিন্তু বিমল ওকে পিঠ চাপড়ে দিয়ে বলেছিল, তাহলে থাক, তুই কাজ টাজ বুঝে নে, কোনো অসুবিধা হবে না। উনিও তোর কাকার মতো, আর আমি তো কাছেই আছি, ফেরার সময় তোকে নিয়ে যাব। তখন আর নিজেকে সামলে রাখতে পারেনি তিলু, ঝরঝর করে কেঁদে ফেলেছিল। কিন্তু বিমল তার অন্য অর্থ করেছিল। বলেছিল, দূর পাগল ছেলে, কান্নার কি আছে, পারি তো আমি আর একবার আসবক্ষণ। প্রথম প্রথম একটু ভয় ভয় করে, তারপর সব ঠিক হয়ে যায়। এইবার আপসে পড়েছিল তিলু। আর আমার পড়া? পড়া? হো হো করে হেসে উঠেছিল বিমল, যেন খুব একটা হাসির কথাই বলেছে তিলু। আরে বাবা, ছাদে উঠবার জন্যই তো সিঁড়ি। তোকে যদি কেউ কোলে করে টপ করে একেবারে ছাতেই তুলে দেয়, সিঁড়িতে তোর দরকার কি? চাকরি যখন পেয়ে গেলি তখন আর ঝুটমুট সময় নষ্ট করে পড়ায় কি কাজ? তোর ভাগ্যি দেখে তো হিংসে হচ্ছে আমার। 70 টাকায় পৌঁছাতে 4 বছর ঘষ্টাতে হয়েছে আমাকে, আর তুই হনুমানের লঙ্কা ডিঙোনোর মতো একেবারে 70 টাকায়। কত বিয়ে মেয়ে এই চাকরির জন্য হন্যে হয়ে বেড়াচ্ছিল। এ নাকি আমার বন্ধু, এখানের বড়বাবুর জামাই। তাই আরো 4 বছর পরে বিয়ে পাশ করেও এমন চাকরি জুটতো কিনা সন্দেহ। চাকরির বাজার জানিস না তো, বুঝবি পরে বুঝবি।
কাকা তোর হিত করেছিল কি অহিত করেছিল? এই কোম্পানিতে ঢোকা কম ভাগ্যের কথা নয়। যাচ্ছি, গেটে দাঁড়িয়ে থাকিস, আমি যাবার সময়। ফুটপাতের ভিড়ে নেমে পড়েছিল বিমল, আর তিলু সিঁড়ির মুখে দাঁড়িয়ে থেকেছিল পুতুলের মতো। উমা ওইটুকু মেয়ে, হুমা এত বুঝতে পারে? ঠিকই তো বলেছিল সে, ওরা চাকরিটাই বোঝে। বাঁধা ধরা চাকরির লাইন ছাড়াও যে আর কোনো গতি থাকতে পারে, হে ওরা খেয়াল করেই দেখে না। 16 বছর বয়সে এই 70 টাকার চাকরি বেড়ে বেড়ে কোথায় পৌঁছানো সম্ভব? সেই পৌঁছানোর নৌকা বেয়ে তিলু কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? এই চেয়েছিল তিলুর মা। উমা বলল, হলো তো, বলিনি আমি, জানি যে ওদের। এখন কি হবে আমার? কি বলবো বলো? নিজের হাতে বিষ খেয়ে এসেছো, শেষ উপায় বিমল কাকার হাতে পায়ে ধরা। সে হবে না। তিলু 2 হাঁটুতে মুখ গুজে বলে, কাকা বন্ধুর হাতে পায়ে ধরে ওই কাজ জোগাড় করেছেন, কাকার তাহলে মুখ থাকবে না। কাকার মুখ না থাকার গুরুত্বটা বোঝে উমা, তাই ও পথ থেকে সরে এসে অন্য পথ ধরে। আর সেই পথে চলতেই হঠাৎ কি মনে করে নিজের মনে হেসে ওঠে। কি হলো, হাসলি যে? ভাবছি কি, হি হি হি, ভাবছি যে তুমি যদি বুদ্ধি খাটাতে পারো তো হয়, হি হি হি। আরে বাবা, হেসেই মরছে, বুদ্ধিটা কি? বলছি, তুমি যদি খুব বিচ্ছিরি করে কাজ করো, কেবল ভুল করো, খাতায় খাতায় কালি ঢেলে দাও, তাহলে ওরা নিজেরাই তোমায় ছাড়িয়ে দিতে পথ পাবে না। উমাকে বুদ্ধিমতী বলে মনে মনে স্বীকার করলেও আপাতত উমার বুদ্ধিটা গ্রহণযোগ্য মনে হয় না তিলুর। মুখটা বিরস করে বলে, দূর, তাই কখনো হয়? হয় না। হয় না তো চিরজন্ম ওই পচা অফিসে পচে মরো, বলে রাগ করে মুখ ঘুরিয়ে বসে থাকে উমা। কিন্তু মান অভিমানের বয়স নয়, প্রেমেরও বয়স নয়। নিতান্তই উমা তার গিন্নি ধরনের স্বভাব আর সমব্যথিত্বের পরিচয়ে ওরা কাছাকাছি এসেছে। বাপ মারা যেতে মামার বাড়ি এসেছিল উমা। মামার বাড়ি আসার পর মাও গতাসু, অতএব মামা মামি অনিবার্য পোষ্য হিসেবেই ধরে নিয়ে অভয়া বালিকা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিল। সেই সূত্রেই আলাপ, স্কুলের সুরমা মাসিমার ছেলেও। এটাই ছিল কৌতূহল। ওর মামাতো বোন চিনিয়ে দেবার পর কৌতূহলটার জন্ম অবশ্য। তারপর মমতার জন্ম হলো সেই সুরমা মাসিমার মৃত্যুতে। হঠাৎ একদিন স্কুলের পর ঠাকুর দালান থেকে উঠে এসে এদিকে দালানের দরজার কাছে এসে দাঁড়ালো উমা। দেখলো তিলু চুপ করে জানালা ধরে দাঁড়িয়ে আছে। শিশুচিত্ত এই নীরব শোক নীরবে সহ্য করতে পারল না, তাড়াতাড়ি বলে বসলো, তোমায় কে ভাত রেঁধে দেয়? এইভাবেই ভাব। যাক, রাগ ভেঙে গেল তখনই উমার। বলল, তা দেখো তিলুদা, আমি বলি কি, এখন আর মন উচাটন করে কাজ নেই। তোমার খবর বেরোতে তো দেরি, ততক্ষণ বরং কাজটা করো, তবু তো মাইনে পাবে, কলেজের বইটই সব কিনতে পারবে। তারপর দেখো ভগবান কি করেন। কথাটা মনে লাগলো তিলুর। ভাবলো, সত্যি 2 মাস তো স্রেফ বসেই থাকতে হতো, 70 টাকা, সেটাই বা কম কি? তিলুর জীবনে 70 টাকায় কি কখনো হাতে করেছে তিলু? সর্বনাশের গোড়া সেইখানেই। মাস খাবারের টাকা হাতে নিয়ে হাতটা কেঁপে উঠল। একটা প্রবল জলোচ্ছ্বাস এসে ধাক্কা দিল চোখের ভেতর থেকে। মা থাকতে যদি এই টাকাটা হাতে করে নিয়ে যেতে পারত তিলু। আজ আর মনে হলো না কাকা তার সর্বনাশ করেছেন। হাত মুখ ধোয়ারও ছিলায় অফিসের কলঘরে ঢুকে পকেট থেকে খামটা বার করলো তিলু। সন্তর্পণে নোট কখানা বের করে গুনে গুনে দেখলো। ভাবলো, আর 3টে হলেই 100 টাকা হয়। কাকার সেই প্রথম দিনের কথাগুলো মনে পড়লো তিলুর। কত বিএমএ ওই কাজটার জন্যে। বাস্তবিক ঠিকই কথা, কাকা যাই হোক ওই সন্তোষবাবুর অত বন্ধু তাই না। তাছাড়া কাকা তার হিতৈষী বলেই। এ কাজটা তো কাকা তার শ্বশুর বাড়ির কাউকেও দিতে পারতেন, তা দেননি, দিয়েছেন তিলুকে। আর তিলু সেই অগাধ দয়াকে কাকার শত্রুতা বলে নিন্দে করেছে মনে মনে। ছি তিলু। হাত মুখ ধোয়ার পক্ষে সময়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। শেষবারের মতো টাকাটা হাত দিয়ে স্পর্শ করে তুলে ফেলে। বুক পকেটের নিচটা কেমন যেন একটা ভরাট ভরাট ভাব আসে।
আর সেই সঙ্গে কাকার অপরাধটাও হালকা হতে হতে মিলিয়ে যায়। পথে বেরিয়েই কিন্তু খামটা পকেট থেকে বার করে আস্তে নীরবে কাকার হাতে তুলে দেয় তিলু। কি এ? ও! বিমলেশ্বর কৌতূহলের বশে একবার নোট কটা বার করে সাবধানে গুনে আবার খামের মধ্যে রাখেন। মৃদু একটা নিঃশ্বাস বুকের মধ্যে থেকে উঠে আসে তার। হলে তারও আজ এরকম একটা ছেলে থাকতে পারত, আর সে ছেলে এমনি মাইনের টাকা তার হাতে তুলে দিত। কিন্তু তা হয়নি, কোনোদিন হবেও না। ছেলে নেই বিমলের, তিনটে শুধু মেয়ে। যাক, যা ভগবানের ইচ্ছে। খামটা বাড়িয়ে ধরে স্মিত মুখে বলেন, দেখলি তো, বলিনি ভালো কোম্পানি, 1 তারিখেই মাইনে দিয়ে দিয়েছে। আর আমাদের 3 তারিখ না হলে আর মন দিয়ে কাজ করে যা বাবা, এই থেকেই উন্নতি হবে। হাতটা আর একটু বাড়িয়ে ধরেন বিমলেশ্বর। তিলু কিন্তু নেয় না টাকাটা, মৃদু স্বরে বলে, আপনার কাছেই থাক। আমার কাছে? না না না, সে কি, তুই ছেলে মানুষ, সারা মাসের কষ্টের টাকা। একটু চুপ করে থাকেন বিমলেশ্বর। জল কি তার চোখেও ঠেলা মারে? আসতে বলেন, হ্যাঁ, আজ বৌদি যদি থাকতেন, তোর মাইনের টাকা তার হাতে তুলে দিয়ে। কথাটা আর শেষ হয় না, গলাটা কেমন যেন ধরে আসে তার। হ্যাঁ, মনে মনে সুরমাকে তিনি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। কোনোদিন তাকে বিনা পানের সমবয়সী মনে হতো না যেন, অনেক বড় লাগতো। কেবলমাত্র মনের জোরে সুরমা যেভাবে কাটিয়ে গেল, তা একটা আদর্শের দৃষ্টান্ত। সুরমার এই অকাল মৃত্যুটা বড় লেগেছিল বিমলেশ্বরের। আহা, মানুষটা শুধু দুঃখ দারিদ্র্যের জল ছেঁচতে ছেঁচতেই জীবন শেষ করল, সুখের মুখ আর দেখতে পেল না। তিলুর এই 70টা টাকা বিমলেশ্বরের মনের জগতে একটা সুখের আকরের সোপান। এইটুকু ছেলে যদি এই একটা উপায় করতে পারে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই 100-150 হয়ে উঠত। তখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে বসত সুরমা, আর প্রাণপাত করে খাটত না। শুধু মৃত্যুর দেবতার নিষ্ঠুরতায় সেই পরম কাম্য সুখ থেকে বঞ্চিত হলো সুরমা। তিলু কোচার খুঁটটা তুলে চোখ মোছে, তারপর বলে, তা হোক কাকা, আপনার হাতে দিতে পারলেও তো। বিমলেশ্বর কি মনে করে নিজের পকেটেই রাখেন, ভাবেন থাক, ছেলেটার মনটা উদ্বেল হয়েছে, বাড়ি গিয়ে না হয় ওর খুড়িকে বলবো প্রথম মাইনের 8 টাকা থেকে 16 আনা মা কালীর পুজো তুলে রাখতে। আর সত্যনারায়ণ বলেও গোটা 4 টাকা না হয় রাখবে, তারপর দিয়ে দেবে বাকি টাকা। ছাপোষা গেরস্ত। এরা নিজে শাক্ত কি বৈষ্ণব সে কথা বোধ করি ভেবেও দেখেন না কোনোদিন। জানে বিপদ এলে 33 কোটির চরণে মাথা নোয়াতে হয়, সৌভাগ্য এলে 33 কোটির কাছে কৃতজ্ঞতা জানাতে হয়। কাকার সঙ্গে ট্রেনে ওঠে তিলু, কিন্তু মনের মধ্যে কোথায় যেন একটা বিরাট গহ্বর সৃষ্টি হয়ে গেছে হঠাৎ। টাকাটা কাকার হাতে দেওয়াই শোভন বলে তাই দিয়েছে, কিন্তু বুকের সেই ভরাট ভরাট ভাবটা আর খুঁজে পাচ্ছে না। দিতে এসেছিলেন বিমল কাকা, দুবার অনুরোধ করেছেন, নিয়ে নিলেই হতো। বড্ড বেশি লজ্জা করলো তাই। অতটা লজ্জার সত্যিই কোনো মানে হয় না। আরো একটা ভয় বুকটা এত খালি করে দিচ্ছে, বিমল কাকা যদি সবটাই নিয়ে রাখেন। ভাবেন প্রত্যেক মাসেই এরকমটা করবে তিলু? ভাবার তো একটা কারণও আছে। হ্যাঁ, সেইটাই তো কথা। প্রাকৃতিক নিয়মে পুরনো সংসারের অনেক পরিবর্তন হয়ে গেছে। এদিকে সুরমা গেছে, ওদিকে অভয়া বিনা গৃহিণী হয়েছে এবং মা মরা ছেলেটাকে নিজের হাড়িতে ভর্তি করে নিয়েছে। না করলে তো আর না খেয়ে মারাই যেত তিলু। তিলুর তো আর সাধ্য ছিল না রেঁধে খাওয়া, বলে বটে বিনা পানি। তা তোর কুণ্ঠিত হবার কি আছে, তোর মার স্কুলটা তো চলছে। কিন্তু সে চলার মধ্যে তিলুর প্রাপ্য কোথায়? বিমলেশ্বর ঠাকুর দালানটা বিনি ভাড়ায় দিয়ে আসছেন, স্কুলের টাকা থেকে দুটি দিদিমণিকে মাইনে দেয়া হচ্ছে। মাঝে মাঝে স্কুল মেরামত করতেও কিছু ব্যয় হয়। ওর থেকে কি আর তিলুর খাওয়া পড়া চলবে? এতদিন দিয়েছেন ওরা, এখন তো স্বাভাবিকভাবেই ভাবতে পারেন তিলু তো রোজগার করছে, তবে আর কেন তিলুকে? ছোট ছেলের পেকে ওঠা মন ভাবনার পরিধি আরো বিস্তৃত করে ফেলে। হয়তো সেই জন্যেই কাকা এত ব্যস্ত হয়ে তিলুর চাকরির ব্যবস্থা করলেন। ভেবেছেন আর কতদিন টানবো পরের ছেলেটাকে। কিন্তু কিছু কি পাবে না তিলু?
মনটা শোকাতুরের মতো হয়ে থাকলো। গাড়িতে একটি কথাও কইতে পারল না। বিমলেশ্বর অবশ্য ওর এই বিষণ্ণতাকে মাতৃস্মৃতির বেদনা বলেই ধরে নিলেন, তাই বেশি নাড়াচাড়াও দিলেন না। টাকাটা পেলেই তিলু ভেবেছিল উমাকে দেখাবে, সেটা তো হলোই না। উমাকে বলারও সাহস রইল না। ভয় হলো যদি উমা তিলুর এই নির্বুদ্ধিতাকে ভয়ানক একটা ধিক্কার দেয়, যদি বলে ছি ছি তিলুদা, মা লক্ষ্মী তোমার হাতে ধরা দিলেন, তুমি হাত থেকে ফেলে দিলে। যদি বলে তা যদি দিয়েই দেবে, কি ছাই দিয়ে কলেজের বই কিনবে? কিন্তু সত্যি কি আর কলেজে পড়বে তিলু? রাত্রে খাবার সময় বিনা ওর পাতের কাছে এক বাটি দুধ ধরে দিয়ে বলল, আজ থেকে গয়লার কাছে তোর জন্য 1 পোয়া দুধ বরাদ্দ করেছি, দুধ একটু খাবি তুই। তিলুর মনে হলো এ যেন আরেকটা ফাঁস। তাড়াতাড়ি বলল, কেন? না না, দুধ খেতে যাব কেন? ও আমার ভালো লাগে না। বিমলেশ্বর বললেন, তা হোক, ছেলে মানুষ, পরিশ্রম করছো। তিলুর মনটা বিদ্রোহী হয়ে ওঠে। ভাবে আমার কষ্টের টাকা আমায় দুধ খাইয়ে ভারী হলো। ভাত টাত সবের খরচই তো নেবে বুঝছি। দুধটা খেতে চোখে জল এলো তিলুর, কিন্তু আর বেশি কথা বলতেই পারল না, পারেও না। রাত্রে ঘুমের ঘোরেও অশান্তি, যেন নিজের হাতে কি একটা ক্ষতি করে বসেছে নির্বোধ তিলুটা। কিন্তু পরদিন সকালে ধিক্কারে মাথা কাটা গেল তার। ভাবলো ভাগ্যিস মনের কথা শুনতে পায় না লোকে। সকালে বিমলেশ্বর সেই খামখানা আনলেন ঘর থেকে। বললেন, ওরে, তোর টাকা থেকে তোর খুড়ি কালী পুজো সত্যনারায়ণ বলে যা তোলবার তুলে রেখেছে, এই নে রাখ। আজ আর আপত্তি করলো না তিলু, মাথা নিচু করে হাতটা বাড়ালো। তারপর কাকার অসাক্ষাতে খুলে দেখে আস্তে আস্তে টিপে টিপে গুনলো। 65 টাকা রয়েছে। কালী পুজো সত্যনারায়ণ, তাহলে দুধের টাকা কেটে নেয়নি কাকিমা? নিজেকে ভারী ছোট মনে হলো তিলুর। ভাবলো একটা কিছু করতে হবে। ভেবে চিন্তে বিকেলে অফিস থেকে বেরিয়ে বিনা পানির জন্য কোরা লাল পাড়ে শাড়ি কিনলো একখানা, 4.5 টাকা দিয়ে। 8 আনা দিয়ে বিমলের ছোট মেয়েটার জন্য কিনলো 1 গজ লাল ফিতে। তারপর বুকটা ভেঙে আরো একখানা নোট ভাঙিয়ে 2 টাকার মিষ্টি কিনলো, কলকাতার মিষ্টি। ট্রেনে উঠে বিমলেশ্বর বলল, এ কি কাণ্ড করেছিস তুই? না না না, এরকম করিস না, বরং নিজের জন্য কিছু জামা কাপড় করে ফেল। তিলু মুখ নিচু করে বলল, প্রথমবারটা যাক, শান্তি। এইবার তিলু অর্ধেক রাজত্বের মালিক। মনে মনে হিসেব করে ফেলে তিলু, যদি আরো 4 বছর পড়তাম, পৈতৃক বাড়িটা আরো 4 বছর পুরনো হয়ে যেত। তাছাড়া বিয়ে পাশ করে বেরিয়েই চাকরি পাবো, তার নিশ্চয়তা কি? হ্যাঁ, তিলুও এখন চাকরির দিক দিয়ে বিচার করছে। 1 মাস অফিসে কাজ করেই তিলুর দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন এই মাইনের টাকা থেকেই বাড়ি সারানো শুরু করে দেবে তিলু। এ তো অগাধ টাকা। তিলুর কল্পনা অনেক দূরে ছোটে। বাড়ি সারিয়ে তুলবে, কিছু কিছু শখ সাধু করবে। মল্লিকদের মতো লোহার গেট বসাবে একটা, আর জানালাগুলোয় খড়খড়ির পাল্লা বসাবে। তাছাড়া পাশের দিকে ওই যত জমি আছে সব বাগান করবে। উমা তখন বলবে, হ্যাঁ তিলুদা, বুদ্ধিটা ভালোই করেছিলে বটে। খট করে একটা খটকা এলো। উমা কি তখনও এখানে বসে থাকবে? শ্বশুর বাড়ি যাবে না? মেয়েগুলো যা তাড়াতাড়ি বাড়ে। এই তো বিমল কাকার বড় মেয়েটা, তিলু থেকে তো মাত্র 2 বছরের বড়। কতদিন হলো শ্বশুর ঘর করছে। অভয়া জেদ করে বিয়েটা দিয়ে দিয়েছিলেন। তা দিয়েছিলেন, ভালোই করেছিলেন, নইলে তো বিয়েটা দেখতেই পেতেন না। উমার দিদিমা তো অভয়ার চেয়েও বুড়ো, উনি কি আর জেদ না ধরে ছাড়বেন? মনটা খারাপ হয়ে যাচ্ছিল। উমা না দেখলে তিলুর বাহাদুরের অর্থই বা কোথায়? কিন্তু সে মন ভালো করে ফেলে বলল, যদি বা যায় শ্বশুর বাড়ি, জন্মের সত্য আর হচ্ছে না, আসবে তো মাঝে মাঝে। এতক্ষণ আমি পড়ে শোনালাম আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস স্বর্গসিঁড়ি এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল।
অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।